আমার আমি বললাম দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক এসেছি। ওই বেলা আমি দর্জি থেকে 1000 কোটি টাকা মালিক, তোর রিক্সা লাগবো কে? তুই বললে হোক নাকি? তুই বললে হোক? আরে বাবারে, মন্ত্রী তো আমার এখানে সাধারণ সভায় আইছে, মন্ত্রী যারা আজকে এগুলো বলতেছে তারা কি মন্ত্রী আনে নাই? আমি ওদের অভিশাপ দিচ্ছি যে ওদের এমন সাজা হবে। ঈশ্বর তো একজন আছেন, একজন ভদ্রলোক, নাম হলো মাইকেল খান, সেই জায়গায় বানাই দিয়েছে, প্রচার করছে কামাল খান। এই সবাই শুনবা, যদি আমার পরিবারের, আমার বোর্ডের কোন লোকের কোন রকম ক্ষতি হয়, কোন রকম আমরা দুর্ঘটনার শিকার হই, এই কয়েকটা লোককে তোমরা ছাড়বা না। নাম কি বলবো? মিস্টার আলবার্ট বিগস্তা, মিস্টার সুব্রত, মিস্টার জুয়েল আন্তনি, মিস্টার অমূল্য লরেন্স, মিস্টার জোনাস ঢাকি, মিস্টার আরিফ মিয়া, মিস্টার নোয়েল সাস ডাক্তার, হ্যাঁ জুয়েল কুরাইয়া, এই সমস্ত লোকগুলাকে তোমরা ছাড়বা না। জ্যাকসন, এরকম কয়েকজন এই গং আছে, যদি আমার কিছু হয় এদেরকে তোমরা ছাড়বা না। কি ছাড়বা? ছাড়বা? এদেরকে ছাড় দিবা না, এদেরকে ছাড় দিবা না। কারণ আজকে তোমরা যারা যুব সমাজ, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনের নেতৃত্ব দিবে। আমার বয়স 61 পারে 62-তে পড়ে গেছে। তখন হাউজিং এর সদস্য সংখ্যা ছিল মাত্র 5000 প্লাস, সম্পদ এবং পরিসম্পদের পরিমাণ ছিল মাত্র 222 কোটি টাকা। আজকে সেই 222 কোটি টাকার প্রতিষ্ঠান কত শুনেছো তোমরা? 3500 কোটি টাকার প্রতিষ্ঠানে এসে 2012-তে যখন দায়িত্ব নেই তখন বিল্ডিং এর সংখ্যা ছিল মাত্র 12টা, আর এখন বিল্ডিং এর সংখ্যা 40টা, যেগুলো কমপ্লিট হয়ে গেছে, হস্তান্তর হয়েছে, মানুষ কয়েকশো পরিবার বসবাস করতেছে। যেটা আমাদের প্রথম স্লোগান ছিল যে আমরা গৃহ সমস্যার সমাধান অঙ্গীকারাবদ্ধ, সেজন্য 205টি প্রকল্প আমাদের নেওয়া আছে এই নির্বিলে। তার মধ্যে 40টা আমাদের বাস্তবায়ন হয়ে গেছে। আগামী 2-4 মাসের মধ্যে আরো 7-8টা বিল্ডিং আমাদের কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি একটা বিশাল সফলতা এসেছে না? জমি ছিল মাত্র 277 বিঘা, সেখানে এখন 1000 বিঘার উপরে। একটা বড় অ্যাসেট হয়েছে না আমাদের? হাউজিং সোসাইটির 3500 টাকা বুক ভ্যালু থাকলেও যে ল্যান্ড গুলো আমাদের রয়েছে, এগুলো বর্তমান বাজার যাচাই করলে অর্থাৎ 5000 কোটি টাকা আমাদের সম্পদ এবং পরিসম্পদ যদি বর্তমান বাজার অনুযায়ী আমরা এটাকে মূল্যায়ন করি বা ভ্যালুয়েশন করি, তো সেই অবস্থা হাউজিং এসেছে। আজকে কালের আবর্তে বা সময়ের পরিবর্তনে কিছু সুবিধাভোগী মানুষ রয়েছে, আর সেই সুবিধাভোগী মানুষগুলো বা ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীটা খুব একটা বড় নয়, হাতে আঙ্গুলে গোনা কয়েকজন। এই লোকগুলো কারা তোমরা জেনে রাখবা। এরা কিন্তু একসময় দায়িত্ব পালন করেছে, তাদের সময় কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, সাধারণ সভায় তাদের সদস্যপদ চলে গিয়েছে। আজকে সেই গোষ্ঠী ওই শ্রেণীর মানুষগুলো আবার দেশের এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারও একটা সুযোগ নিতে চাচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা দেশ বেশিরভাগই যে নেতৃত্ব দিচ্ছে, বেশিরভাগই কিন্তু দেশের বাইরে থাকে বেশি সময়। একটা সময় আসে আর সুযোগ বুঝে কাজগুলো করে। এইটা এখন করা হচ্ছে। যারা বিভিন্ন সময় কাল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তোমরা অনেকে শুনেছ। সেই সাইমন পেরার সময় 97 কোটি টাকা আত্মসাৎ হলো। জোনাস ঢাকির সময় দুই সময়ে প্রায় 2টা টার্মে মানে প্রায় 100 কোটি টাকার মতো দুর্নীতি হলো। আজকে যখন আমি দায়িত্ব নিলাম গত নভেম্বরের 22 নভেম্বরে, তখন মাত্র টাকা ছিল সারা ইয়ের মধ্যে 1050 কোটি টাকা সম্পদ এবং পরিসম্পদ, আর ব্যাংকে জমা ছিল মাত্র 300 অ্যাকাউন্ট সারা বাংলাদেশে কালবে।
মাত্র 44 কোটি টাকা। আর 3 মাস বেতন দিলে টাকা থাকতো না, আমাকে জিএম জানালো। শুরু করলাম এই কালবেরও কাজ। আজকে 20 মাস কালবে আমি দায়িত্ব পালন করছি। এই 20 মাসে এই 1050 কোটি টাকা বেড়ে প্রায় 1500 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। তাহলে কি মানুষ তো ব্যক্তি বুঝা ভক্তি করে নাকি? এটা প্রমাণ হয় না? মানুষ সবার কাছে কিন্তু টাকা রাখে না, মানুষ সবার প্রতি আস্থা রাখে না, মানুষ সবাইকে বিশ্বাস করে না, মানুষ যাচাই বাছাই করে বিশ্বাস করে। আর ওই যে কালবের পরিচালনা পরিষদে যারা ছিলেন তারাও আবার কোনো না কোনো ভাবে নির্বাচনে গত একটা পার্টি আমার সঙ্গে নির্বাচনে পাশ করলো অপোজিশন থেকে, এসে তারা ষড়যন্ত্র শুরু করলো। যখন তাদের দুর্নীতিগুলো ধরা শুরু করলাম, এই দুইটা পক্ষে এক হয়ে আজকের এই সময়ে একটা বিশেষ সুযোগ নেওয়ার লক্ষ্যে তোমরা অনেকেই দেখছো না যে বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা করছে। কেন করছে প্রপাগান্ডা? প্রপাগান্ডা করার প্রথম উদ্দেশ্য এই ক্ষমতা দখল করা, এই প্রতিষ্ঠানগুলোকে আবার তারা গ্রাস করা। দ্বিতীয় হলো যে হিংসা এবং প্রতিহিংসা। প্রতিহিংসায় তারা এমন কাতর হয়েছে, এটা প্রকাশ তারা ঘটিয়েছে। আমি কথার মাঝখানে ছোট্টটা গল্পের মতো বলি, কেউ বিরক্ত লাগছে না তো? যে এক ব্রাহ্মণকে তার ভক্ত দাওয়াত করেছে না, দাওয়াত করে খাওয়ালো। প্রায় এই গল্পটা বলি। তো প্রথম দিন দাওয়াত করে খাওয়ালো, বললো যে গোসাই কেমন হয়েছে? খুব ভালো হয় নাই। তো চিন্তা করলো গোসাই খুশি হয় নাই, তাহলে আরেকদিন একটু ভালো করে খাওয়াতে হবে। আরেকদিন আয়োজন করলো খাওয়া দাওয়া। সেদিন বললো আজকে গোসাই কেমন হয়েছে? মোটামুটি হয়েছে। এখন ভক্তের তো হইলো যে গোসাইর মন জয় করতে হবে। এরপর আরেকদিন দাওয়াত করলো, সেদিন এত ভালো খাওয়াইলো, বললো যে গোসাই আজকে কেমন হয়েছে? আজকে খুবই ভালো হয়েছে, তবে এত ভালো না, এত ভালো না। আজকে আমার অবস্থা হয়ে গেছে সেরকম, আমার পরিষদের অবস্থা হয়েছে সেরকম, হাউজিং এর অবস্থা হয়েছে সেরকম। এত ভালো আসলে করা মনে হয় ঠিক হয়নি। 2200 কোটি 222 কোটি টাকা থেকে 3,500 কোটি টাকার একটা প্রতিষ্ঠানে উন্নীত করা, এটা মনে হয় একটা অপরাধ হয়ে গেছে নাকি? তারা তো তাই মনে করতেছে। তারা মনে করতেছে 222 কোটি টাকার প্রতিষ্ঠান 3,500 টাকার প্রতিষ্ঠানে চলে গেল, উন্নীত হয়ে গেল, তাহলে আমরা কি করলাম? এইটা তাদের গাত্র দাহ হয়ে যাচ্ছে, তারা সইতে পারছে না। তারা এখন সদস্যপদ ফেরত দাও, আবার সদস্যপদ ফেরত দেবো, কোনো আবেদন দেব না, সদস্যপদ ফেরত দাও, নাহলে টিভিতে প্রচার করা হবে। তোমরা দেখেছ ইতিমধ্যে কত মিথ্যা প্রপাগান্ডা তারা করেছে। দুইটা গ্রুপ একত্র হয়ে কি করেছে? একটা মানুষকে ভালো কাজ যারা করে তাদেরকে অবশ্যই ভালো বলতে হবে, তাই না? যারা সদস্য, চিনমন্ত্রীতে আমরা এবার সম্পি করলাম, 37তম বার্ষিক সাধারণ সভা করলাম, 12,000-এর উপরে মানুষ উপস্থিত হয়েছে। যারা সদস্য তারা আমাদের হিসাব নিকাশ দেখেছে, তারা আমাদের হিসাব নিকাশ অনুমোদন করেছে। আমাদের সরকার অডিট করছে, প্রতিবেদন দিচ্ছে। তারা উল্টা ভাবে আজকে ব্যাখ্যা করছে। একটা কথা তোমাদেরকে বলি, যে পরিবারের সদস্য না তার কি ওই পরিবার গিয়ে কথা চলে? চলে না। প্রতিষ্ঠানের ক্ষেত্র ঠিক তাই। যেহেতু আমাদের এটা একটা অংশীদারিত্ব প্রতিষ্ঠান, যারা একমাত্র শেয়ার হোল্ডার, যারা সদস্য, তারা ছাড়া কিন্তু কেউ এই প্রতিষ্ঠানে মন্তব্য করার অধিকার রাখে না। আজকে যারা হাউজিং সম্বন্ধে প্রপাগান্ডা করছে, তারা কিন্তু হাউজিং সম্বন্ধে কথা বলার অধিকার তাদের নাই, কারণ তারা সদস্য না। হাউজিং এর এই সদস্যপদ না পাওয়া, বিভিন্নভাবে হিংসা, তাদের ভিতরে ঈর্ষান্বিত হয়ে আজকে আমাকে ব্যক্তিগতভাবে আঘাত করা হচ্ছে।
আমার জীবন বিপন্ন করার একটি পায়তারা তারা করছে। কিভাবে আমার জীবন বিপন্ন করা যায়? কাল বরিশাল গেলাম একটা মিটিংয়ে, সেখান থেকে আসার সময় মোবাইলে খবর পেলাম রাস্তায় আমাকে অ্যাটাক করা হবে। পরে আমি রাস্তা অন্যভাবে আসছি। জীবনের ঝুঁকি তো সবাই থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে, কারণ এরা পারেন এমন কোনো কাজ নেই। আজকে আমাকে জীবনটাকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সমাজে ভালো কাজ করার ফল কি? এটা কি উপহার? টিভিতে প্রচার করা হচ্ছে হাউজিং এর প্রকল্প, সেগুলো দেখানো হচ্ছে আমার ব্যক্তিগত প্রকল্প। আমার নামে দেখানো হলো আমি হলো 1400 কত কোটি টাকা মালিক। আরে যারা বলছেন তারা সম্পদ আমার বুঝাই দিয়ে যান, এই সম্পদ আমার কোথায়? আমি 40 বছর ব্যবসা করি, প্রায় কর্মজীবনের 40 বছর আমার। আচ্ছা, 40 বছরে আমি ব্যবসা বাণিজ্য করে আমার ঢাকায় একটা ফ্ল্যাট আমি কিনতে পারি না? আমি অর্থ উপার্জন করে আমি কিনতে পারি, যে কোনো মানুষ কিনতে পারে। হাউজিং আমরা 500 উপর ফ্ল্যাট দিয়েছি, যারা নিয়েছে তাদের নামে অপবাদ দিতে পারবো? তারা পরিশ্রম করে কিনেছে। অনেকে সারা দেশেই তো করছে। যারা উপার্জন করে তারা সম্পদ করবে, এটা খুবই স্বাভাবিক। আমি পরিশ্রম করে আমি 2005-4 সনে পুন্ডারগড়িতে একটা ফ্ল্যাট কিনেছি, কিস্তিতে কিনেছি, টাকা পরিশোধ হিসেবে রেজিস্ট্রি করেছি। তারপর ব্যবসা আমি ধীরে ধীরে করে একটা বাড়ি, একটা গাড়ি, এটা যদি আমি ব্যবসা করে অর্জন করতে পারি এবং সেটা যদি আমার সাদা টাকা হয়, তাদের হিংসা লাগবে কেন? আমার সেই অল্প সম্পদকে এমন ভাবে দেখানো হচ্ছে, মানে বোঝাচ্ছে যে আমি খুব খারাপ একটা মানুষ। হাউজিংটা কোটি কোটি টাকা নিয়ে আমি আমার এই সুন্দর সম্পদ করছি। আমি ব্যক্তিগতভাবে যে পরিশ্রমী হাউজিং এর জন্য দিয়েছি, এই সমাজের জন্য দিয়েছি, আমার ব্যক্তিগত ব্যবসায় যদি আমি সঠিক মতো এই সময়টা ওখানে দিতাম, তাহলে ওরা যেই টাকা লিখছে আমার সম্পদ, আজকে কিন্তু ওইটাই থাকতো। আজকে তো এটা নাই। যারা বলছে ওরা কি আমাকে দিতে পারবে? ওরা যদি দিতে পারে, ওদের পুরাটা আমি দান করে দেব। ওরা যদি বলতে পারে, প্রমাণ করতে পারে এত কোটি টাকার মালিক, যদি প্রমাণ করতে পারে, আমার একটা লাগতো না, ওদেরকে দিয়ে দিব, ওদেরকে দিয়ে দিব, ওরা প্রমাণ করে আসুন। আজকে বিভিন্ন ভাবে প্রপাগান্ডা করা হচ্ছে, আমাকে ব্যক্তিগত ভাবে ছোট করা হচ্ছে, সমাজের কাছে, পরিবারের কাছে চরিত্র হরণ করা হচ্ছে। কালবের মদের বারের লাইসেন্স করেছে জোনাল থেকে 7.5 কোটি টাকা চুক্তি করে, ভুয়া চুক্তি করে টিভিতে দেখানো হচ্ছে আমি করেছি। এটা তো বাস্তবতা। সেগুলো আমার গায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাগজে পত্র যাচাই করে দেখো, তোমরাও আসছো, দেখো যুব সমাজ যেগুলো কে করেছে। 2 কোটি টাকার ভালো ওরে নাই, 9 কোটি টাকা লয়ে গেছে। এইটাও আমার দোষ। আসল দোষ হইল থলের বিড়াল বেড়ে যাচ্ছে, আগস্টের বের করে যাচ্ছে। আর সেজন্য এখন আগস্টের দিকে থলের বিড়াল বানান যায়, সেই অপচেষ্টাটা করছি। মান গঠনের যে সময় তোমাদের, সাথে সাথে সামাজিক কিছু দায়বদ্ধতা তোমাদের থাকে না? আজকে ছাত্র জনতা নতুন একটা দেশ গড়ে দিল, তাহলে তোমরাও তো যদি একত্রে থাকো, তাহলে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে, সমাজের মধ্যে এই কোটি কয়েক লোক আজকে টিভিতে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, যারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে তারা কিন্তু একসময় আগস্টিন পীরের কাছে হাত পড়তে টাকা নিচ্ছে। অনেকের ছেলের টাকার টিউশন ফিস আগস্টিন পীরের কাছ থেকে এসে নিছে। অনেক সময় বউ বিদেশ পাঠায় আগস্টিন পীরের কাছ থেকে এসে লোন নিছে। আজকে চিকিৎসা করতে পারে নাই, যারা আজকে সাক্ষ্য দিচ্ছে মিথ্যা সাক্ষ্য, তারা কিন্তু আগস্টিন পীরের কাছে টাকা নিয়ে চিকিৎসা পর্যন্ত করছে। আমার পরিবার আছে, ছেলে মেয়েরা আছে, নাতিরা আছে, আজকে ওঠে অনেক সময় সমস্ত খবর দেখে কান্নাকাটি করে ভাষায় একটা শোকের মতো ফেলে দেয়। অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতি পরিবারে তৈরি হয়ে যায়। কেন করছে তারা? কি স্বার্থ তাদের? আমি তাদের কি ক্ষতি করেছি? কেন করবে তারা? কথা দেখলে আসবে, কথা বলবে, কথা বলার প্ল্যাটফর্ম আছে, সেভাবে কথা বলবে। কিন্তু এই সমস্ত মিথ্যা প্রপাগান্ডা করে আজকে আমার জীবনটাকে বিপন্ন করার কাজে তারা লিপ্ত হয়েছে। আমার পরিবারটাকে ধ্বংস করার জন্য তারা কাজ করছে। এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজ করছে, কালকে ধ্বংস করার কাজ করছে।
আজকে আমি তোমাদেরকে আহ্বান জানাই, যারা ফেসবুকে এই সমস্ত মিথ্যা তথ্য প্রচার করে এদের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, তোমরা যুব সমাজ এগিয়ে আসো। আগামীতে তোমরাই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিবে। আমরা তো চলেই যাব, আগামী দিনের জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। সেই জন্য এখন থেকে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না শিখো, আমিও যদি অন্যায় করি আমাকেও শান্তি পাবো, কিন্তু অন্যায়ের প্রতিবাদ তোমাদের করতে হবে। আমি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় রাজি রয়েছি। যারা এই সমস্ত অপপ্রচার করছে তারা আসুক, এক টেবিল আলোচনা করুক, আমার কি দোষ, তাদের কি গুণ, বিচার হোক, সমালোচনা হোক, সামনাসামনি বসুক। পিছন থেকে এইভাবে আঘাত করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এটা কোনো বিবেকবান মানুষের কাজ না। মামারিয়ার পরম আশীর্বাদ দয়া আমার উপর অনেক বর্ষিত হয়েছে। অনেক বড় বড় ষড়যন্ত্র কবল থেকে আমি রক্ষা পেয়েছি। 2012-তেও এমনি অনেক ষড়যন্ত্র আমার নামে হয়েছে। 8টা-9টা মিথ্যা মামলা করেছে এবং সবগুলো নারী নির্যাতন মামলা। কোথায় যে কতটি বিয়ে আমাকে করাইছে হিসাব নাই। খুলনা প্রথম এক নাম মামলা দিল, ওইবার দেখছো না টিভিতে দেখাইছে নাসিমা খানম। এই নাসিমার মামলায় গেলাম হাজিরা দিতে, জামিন লইতে গিয়ে দেখি কোর্টের মধ্যে সুন্দরী একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। আমি মনে করলাম এইটাই বোধহয় নাসিমা, আর এইটাই যদি নাসিমা হয় আর না করতাম। কিন্তু দুঃখজনক যে এই যে কোর্ট নাসিমা নাসিমা ডাকলো আর নাসিমা আসলো না, তো মামলা খারিজ হয়ে গেল। আসলাম ঢাকায়, পুলিশে ফোন দিল, স্যার আপনার নামে একটা মামলা হয়েছে। কোথায়? নারায়ণগঞ্জে। ওইটার নাম দিচ্ছে, ওইটা ছিল নাসিমা, আর এটা ছিল বোধ হয় এই টাইপের হাসিনা বা না, সরি নাসিমা, আর এটা এটা কি নাম ছিল, যাই হোক আসমা না, এইটা ওইরকম। তো গিয়া দাঁড়াইলাম, দেখি আজকে কোন আসমা আসে না। গাজীপুরে গেছে এক মহিলা, বোরকা টোরকা পইরা মাথায়, ওই যে মুসলিমরা হিজাব পরে না, হিজাব পরে মামলা দিতে। এখন পেশকার আমার চিনে, টঙ্গি বাড়ি। এই কার নামে? স্যার জজ সাহেবের কাছে, স্যার এই মহিলা ভুয়া, জানে মামলা দিতে এসে, দাদা ভালো মানুষ, ধরেন এই মহিলারে। তখন ধরেন মহিলা, জজ সাহেব পেশাই তোমার মুখে খোলো, আবরণ খোলো, দেখি তুমি কে, কার নামে মামলা করতেছ। এই যে বাড়ি তো বিভিন্ন জায়গায় ওই সময় মামলা করছে। তো সেই নাসিমার যে ওয়ারেন্টের একটা কাগজ ছিল, ওটা তো আমার মামলা খারিজ হয়ে গেল। এইবার কিন্তু সেটাও ওই টিভিতে প্রচার করতেছে। আমার কথা হলো, পয়সা ছাড়া দুইটা দিল বউ পাওয়া যায়, মতো কি হারাম কথা আমার আইটা তো দেশ না, খালি কাগজে দেশ, বাস্তবতায় দে। খারাপ বললাম? এগুলো হচ্ছে ওই সমস্ত অসভ্য জানোয়ারদের কাজ। আজকে যারা করছে ওরা জানোয়ার, ওরা কোনো মানুষ না, ওরা কাপুরুষিত কাজ এগুলো। যারা মিথ্যা সাক্ষী দিচ্ছে আজকে, ওদের বিবেক নাই। ওর আগস্টিন পিউরের সম্বন্ধে ভালো জানে না। আমার আমি বলে দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক গেছি, ওই বেলা আমি দর্জি থেকে 1000 কোটি টাকা, তোর রিক্সা লাগবো কে? তুই বললে হোক নাকি? তুই বললে হোক। বাকির যে বলে আগস্টিন চুরি করে হয়েছে, ওরা তো চোর, ওরা পরধন লোভী, যার জন্য ওরা এগুলো বলে। আসলে তো আমি জীবন দর্জি ছিলাম না। আমার একটা টেইলারি দোকান ছিল, ছেড়ে সেই 83-84 সালের কথা। এবং ওই সময় আমি টঙ্গিতে এসি লাগাইয়া সুন্দর একটা ভালো দোকান আমি ব্যবসা করি শুরু থেকে। আমি শুরুতে করছি, অসুবিধা কি, আমি একশো সবজি পর্যন্ত বিক্রি করে চলছি। আমার টার্গেটই ছিল আমি ব্যবসায়ী হব। আমার টার্গেট তো ছিল না আমি চাকরি করব। এরপর 97 থেকে আমি জমি ব্যবসা করি। 97 হিসাব করে দেখ আসছে কত বছর,
আমি জমি জমার ব্যবসা করে আমার তো জমি থাকতেই পারে, আমি একটা জমি কিনবো, ডেভেলপ করব, প্রজেক্ট বানাবো, বিক্রি করব, এটা আমার অপরাধ কি? এবং সেটা তো আমি লাইসেন্স করে করি। সেগুলো বলে না, খালি বলে এই মন্ত্রীর দোহাই দেয়া, ওই মন্ত্রীর দোহাই দেয়া। আরে বাবারে, মন্ত্রী তো আমার এখানে সাধারণ সভায় আইছে, মন্ত্রী যারা আজকে এগুলো বলতেছে তারা কি মন্ত্রী আনে নাই? একই মন্ত্রী তো তারাও আনছে, তারা আনছে, এটা দোষ নাই। আগস্টিন পিউরি আনলো, কালার মেরে দিল, মন্ত্রীর ব্যবহার করে আমি এই হয়ে গেছি, সে হয়ে গেছি। মন্ত্রী আমি কি ব্যবহার করছি? মন্ত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল প্রাতিষ্ঠানিক সম্পর্ক। একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে এই প্রশাসনের সঙ্গে যে সংযোগ রাখতে হয়, এটা ভেরি সিম্পল একটা ম্যাটার, তাই না? একটা সাধারণ সভায় একজন মন্ত্রী আসবে, সরকার যে কোনো সরকারে থাকুক, এটা একটা অলংকার। মন্ত্রী তো ঢাকা গেলিও আনছে, মন্ত্রী তো কাকু আনছে, মন্ত্রী তো কালবেও আসছে। মন্ত্রী খালি হাউজিং কাল আগস্টিনের গাড়ি চাপাইয়া একটা মিথ্যা প্রপাগান্ডা করে আজকে একটা বিশেষ সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর এই সুযোগটা হলো একটা অপশক্তির সুযোগ, তার একটা চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী। তোমাদেরকে আজকে আমার বিনীত আহ্বান, আমি ওদেরকে অভিশাপ দিচ্ছি, ওদের এমন সাজা হবে। ঈশ্বর তো একজন আছেন, যারা সমস্ত মিথ্যা লিখছে, মিথ্যা প্রচার করছে। আমি বলি মনে মনে, এক সময় যদিও যীশু খ্রিস্ট বলছে যে তুমি ক্ষমা করো, তো প্রভু কতবার ক্ষমা করবো? যে যতবার চাই ততবারই ক্ষমা করবা। কিন্তু আমি তো রক্ত মানুষের মানুষ, আর তো ক্ষমা করতে পারি না। মারতে না পারলেও এখন অভিশাপ দিতে পারি। মনে মনে বলি যে এই হারামজাদা ঠাড়া বইরা বলুন, হ্যাঁ, গাছের মধ্যে ঠাড়া পড়ে, খোকার বিচার অবপ্রবণ ঠাড়া পড়ে, এই হারামজাদা করে ঠাড়া পড়ে মরে যেত। এই টিভি ওয়ালা মানে ডাইকা নিয়া যে কথা বলছে, এটা শুনলে তোমরা ঠান্ডা হয়ে যাবে না। প্লট চাই, প্লট দিলে আর প্রচার করতো না। আমি কিছু প্লটকে আমার বাবা আমি দিয়ে দেবো, তুমি বেলা যা উচিত প্রচার করো, এই প্রচার করা শুরু করলো, আর এই গোষ্ঠীকে যোগ হইল। তো কি হয়েছে? সত্য চিরদিনই সত্য, আর মিথ্যা চিরদিনই মিথ্যা। এগুলো তদন্ত করুক, আসুক, দেখুক। বলছে মন্ত্রী বেলা সুইচ ব্যাংকে যা, ওই যে আসে দুদক থেকে তদন্ত করছে, কিছুই তো বানাই। মন্ত্রী টাকা রাখবো, মন্ত্রীকে টেহারা জায়গা নেই। একজন ভদ্রলোক, নাম হলো মাইকেল খান, সেইটাকে বানাই দিছে, প্রচার করছে কামাল খান, মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলে। এগুলো হলো সংবাদ। তো বেটা তো মিলন খানও আসছিল, হ্যাঁ বলি নাকি? হ্যাঁ, মিলন খান তো চেয়ারম্যান ছিল, ও তো খান। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো যাই হোক, এদের সংকট তো কম, আমাদের মনোবল ভাঙ্গার কোনো কারণ নাই, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। হাউজিং ভালো চলছে, ভালো চলবে। যারা সদস্য তারা এটা সম্বন্ধে যথেষ্ট ভালো জানে। এই সবাই শুনবা, যদি আমার পরিবারের, আমার বোর্ডের কোন লোকের কোন রকম ক্ষতি হয়, কোন রকম আমরা দুর্ঘটনার শিকার হই, এই কয়েকটা লোককে তোমরা ছাড়বা না। সেই কটা লোক এগুলো করতেছে, নাম বলবো? নাম কি বলবো? মিস্টার আলবার্ট বিকস্তা, মিস্টার সুব্রত, মিস্টার জোয়েল আন্তনি, মিস্টার অমূল্য লরেন্স, মিস্টার জোনাস ঢাকি, মিস্টার আরিফ মিয়া, মিস্টার নোয়েলসাস ডাক্তার, হ্যাঁ, জোয়েল কুরাইয়া, এই সমস্ত লোকগুলাকে তোমরা ছাড়বা না। জ্যাকসন, এরকম কয়েকজন এই গং আছে, যদি আমার কিছু হয় এদেরকে তোমরা ছাড়বা না। কি ছাড়বা? ছাড়বা? এদেরকে ছাড় দিবা না, এদেরকে ছাড় দিবা না। আমি তুমি আইসি, মরতে তো হবেই। দুদিন আগের পরে নেই, আগে মরে গেলাম, মারে ভালো নাকি? কিন্তু আবার যদি কোনো ক্ষতি হয়, তোমরা কিন্তু যুব সমাজ এদের বিচারটা করবে, এদেরকে ধরবা। আমরাও চাই আগামী দিনে সেই সুন্দর নেতৃত্ব আসবে। নেতৃত্ব অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে আসবে। আমাদের নির্বাচন সামনে আছে, আমরা নির্বাচন ঘোষণা দিব। নির্বাচনে জনগণ যাদেরকে
ভোট দিয়ে নির্বাচিত করবে, আমি কেবল তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। এছাড়া কেউ না করে দেওয়ার সুযোগ আছে? সুতরাং আমি নির্বাচন ঘোষণা করব, যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমি দায়িত্ব দিয়ে আমি অবসরে